গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে আমাদের যে ডিবেটের টপিক আছে, সেই ডিবেটের টপিক হলো কান্ট্রিজ শুড প্রায়োরিটাইজ ইকোনমিক গ্রোথ ইভেন ইফ ইট লিডস টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এই টপিকের ফরে 5 জন এবং এগেনস্টে 5 জন পার্টিসিপেট করেছে। অ্যান্ড আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি ডিবেট ক্লাবের পুরনো 2 জন মেম্বার, বর্তমান ইনচার্জ এবং খুবই সাপোর্টিভ 2 জন দাদাকে। প্রথমত সুপ্রকাশ দা অ্যান্ড চন্দন দা আমরা জাজ হিসেবে পেয়ে গেছি আজকে এই সন্ধ্যায়। এবং আমাদের যে ডিবেট কম্পিটিশন হবে, এই ডিবেট কম্পিটিশনের কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমি সবাইকার সাথে একবার বলে দিচ্ছি। কারো যদি কোনো সমস্যা থাকে সে মাইক অন করবে এখনই, অ্যান্ড সে তার সমস্যাটা বুঝে নেবে আরেকবার। সরি। সো প্রথমেই আমাদের এই ডিবেট কম্পিটিশনটা 3টে রাউন্ডে হবে। প্রথমত স্পিচ রাউন্ড, যেটা সবার জন্যই থাকবে। স্পিচ রাউন্ড সবাইকে 3 মিনিট করে সময় দেওয়া হবে, যার মধ্যে 2 মিনিট 30 সেকেন্ড হওয়ার পর একটা বিপ দেওয়া হবে, অ্যান্ড তারপর 3 মিনিট কমপ্লিটের পরে আর একটা বিপ দেওয়া হবে। প্রবাবলি যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যে এই যে পুরো টাইমারটা সেটা স্ক্রিন শেয়ার করে সবাইকার সামনে রাখা। এবং এই 3 মিনিট স্পিচ রাউন্ডটা যেটা হবে, ফর টিম থেকে একজন স্পিচ দেবে, তারপর এগেন্স্ট টিম থেকে, এইভাবে 1 বাই 1 হতে থাকবে। দেন কোশ্চেন অ্যান্সার রাউন্ড। দাদা তো ইয়ারটা লাইক জানেন ল্যাপটপে বেশ একটু ভালো লাগবে। নিজেকে মিউট করে নে। শোনা যাচ্ছে। হ্যালো। এই আমার এই ল্যাপটপটা চার্জারটা দিতে দিবি। হ্যাঁ, যেখানে ছিলাম, তারপর আমাদের প্রত্যেকটা ডিবেট কম্পিটিশনে যেমন হয়ে থাকে যে রুলস, সেকেন্ড রাউন্ড থাকবে কোশ্চেন অ্যান্সার রাউন্ড। প্রত্যেকটা টিমের প্রত্যেকজন পার্টিসিপেন্টসকে একবার করে অপরচুনিটি দেওয়া হবে, যাতে করে উম, তারা একটা করে কোশ্চেন করে। প্রথমে ফর টিম থেকে একজনকে অপরচুনিটি দেওয়া হবে কোশ্চেন করার জন্য এগেনস্ট টিমকে। দেন এগেনস্ট টিম থেকে যে কোনো একজন সেটার অ্যান্সার করবে। দেন নো কাউন্টার কোশ্চেন ইজ অ্যালাউড হেয়ার। দেন এগেনস্ট টিম থেকে একজন কোশ্চেন করবে ফর টিম থেকে যে কোনো একজন অ্যান্সার দেবে। এইভাবে সবাই একটা করে কোশ্চেন করতে পারবে। ক্লিয়ার এভরিওয়ান? কারোর Clear কোনো দাদা। সমস্যা? দেন জাজেস রাউন্ড টোটালি ডিপেন্ডস অন দ্য জাজ। তারা যদি চায়, আমি চাইবো যে সুপ্রকাশ দা বা চন্দন দা, তোমরা যদি কেউ একটা জাজেস রাউন্ডটা তোমরা কেমন নেবে সেটা যদি এখন বলতে চাও বা পরে বলতে চাও, সেটা তোমাদের মতো। একটু বলে দিলে ভালো হতো। হ্যালো, অ্যাম আই অডিবেল? আচ্ছা, চন্দন দা বলে দাও। প্রবলি এনি টেকনিক্যাল গ্লিচের জন্য চন্দন দা মাইক অন হচ্ছে না। সুপ্রকাশ দা, তুমিই বলে দাও। সুপ্রকাশ দা, তোমার কথা শোনা যাচ্ছে না, প্রবাবলি কোনো টেকনিক্যাল গ্লিচ। আচ্ছা, আমরা প্রথম দুটো রাউন্ড হওয়ার পর জাজেসদের কাছ থেকে জেনে নেবো তারা জাজেস রাউন্ডটা কিরকম ভাবে চায়। তোদেরও কোশ্চেন অ্যান্সার জেনে পরে তারা সেরকম ডিসিশন নিয়ে নেবে and জানিয়েও দেবে তার আগে। সো সবাইকার কাছে রাউন্ড গুলো ক্লিয়ার, কি কি রাউন্ড হবে? প্রথম দুটো রাউন্ড ক্লিয়ার? কারো যদি কোনো সমস্যা থাকে এখনই বল, তারপর আমরা স্টার্ট করে ফেলবো। দাদা,
যেসব সিনিয়র দাদারা পার্টিসিপেট করেছো তাদেরও বলছি যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে বলো, তাহলে আমি আরেকবার রিপিট করে দেবো। একবার একটু সেকেন্ড রাউন্ডটা একটু রিপিট করে দাও, সেটাতে আমি মানে কাউন্টার কোশ্চেন তো করতে পারবো না, কিন্তু আমি নিজে থেকে কি কোনো হ্যাঁ, কোশ্চেন সেকেন্ড করতে রাউন্ডটা পারবো? হচ্ছে সাপোজ ফর টিম থেকে 5 জন পার্টিসিপেট করেছে, ইগলস টিম থেকেও 5 জন পার্টিসিপেট করেছে। আমরা ফর টিমের একজনকে বললাম যে ইটস ইয়োর টার্ন ফর কোশ্চেন। সে ফর টিম থেকে এগেনস্ট টিমকে একটা কোশ্চেন করবে। সে কোশ্চেনটা সম্পূর্ণ তার নিজস্ব কোশ্চেন, সে এগেনস্ট টিমকে কোশ্চেন করবে, অ্যান্ড এগেনস্ট টিম থেকে যে কোনো একজন সেটা অ্যান্সার দিতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে। চন্দন দা অ্যান্ড সুপ্রকাশ দা, তোমাদের পারমিশন নিয়ে আজকের ডিবেট কম্পিটিশনটা শুরু করা যায়। একটা করে লাইক ফোন দিয়ে দাও, তাহলে আমরা স্টার্ট করি। ওকে, সো আমাদের ডিবেট কম্পিটিশন, স্নেহা টাইমার রেডি? হ্যালো? হ্যাঁ, অরিন্দম টাইমারটা শো করবে। আচ্ছা অরিন্দম, টাইমার রেডি? ওকে, তো আমাদের প্রথম যে পার্টিসিপেন্ট ফ্রম দ্য ফর টিম, ইটস অভিজিৎ চক্রবর্তী। দাদা প্লিজ ক্যারি অন। Hello, I'm audible. দাদা। এক minute. Good evening, esteemed judges and my fellow debaters. Today, I, Vijit Chakravarti, a student of 4th year ECE department, stand before you to argue in favor of the motion. Countries should prioritize economic growth even if it leads to environmental degradation. Why protecting the environment is important? Economic growth must be the primary focus, especially for developing nations. Let me present a few key points backed by data to strengthen this case. First, economic growth is the most powerful way to reduce poverty and raise living standards. Since 1990, rapid economic growth has lifted over 1.1 billion people out of extreme poverty, with China's poverty rate plummeting from 88% in 1981 to under 1% in 2021. For nations where millions struggle to access basic needs, prioritizing growth is not optional, it's essential. Second, growth drives innovation, including sustainable technologies. In 2023, global investment in clean energy topped 1.7 trillion USD, made possible by strong economies with the resources to invest in solutions like solar, wind, and electric vehicles. History shows that only prosperous nations can afford to adopt sustainable policies. Germany, for instance, committed 200 billion euros for renewables over 4 years, a step it couldn't take without a robust economy. Third, countries must remain competitive in a global economy. Nations like India, with 270 million people lifted from poverty in a decade, cannot afford to slow down. South Korea, once a developing nation, became a world leader by focusing on economic expansion first, addressing environmental concerns later. Fourth, some environmental impact is inevitable but manageable. Both the US and the UK had high pollution levels during the industrialization but later implemented successful environmental policies like the Clean Air Act, which has reduced pollutants by 77%, while the US economy tripled in size. Developing nations today should be allowed similar flexibility. Finally, managing environmental degradation rather than halting growth is the practical path forward. Economic growth allows nations to address environmental issues over time, as seen in Sweden, which reduced carbon emissions by 25% from 1990 to 2020 while maintaining steady growth. In closing, economic growth provides the foundation for a future where countries can address environmental challenges sustainably. Without growth, nations risk remaining poor, unable to invest in technology or infrastructure needed to protect the environment. This balance is essential. Therefore, countries should prioritize economic growth even if it leads to short term environmental impact.
for the long term well being of the citizens and the world. Thank you, everyone. থ্যাংক ইউ অভিজিৎ দা। একটি ফ্লুয়েন্ট এবং তথ্য সমৃদ্ধ স্পিচ আমরা শুনলাম। এবার আমরা এগেইনস্ট টিম থেকে ডেকে নেব চয়ন মুখার্জিকে। চয়ন মুখার্জি ফ্রম সিএসসি ফার্স্ট ইয়ার। Good evening, everyone. Myself, Choyan Mukherjee, and I am against the motion in the topic countries should prioritize economic growth even if it leads to environmental degradation. So, ignoring environmental concerns for short term economic gains is a recipe for long term disaster. Depleted resources and polluted environments can't sustain growth indefinitely. There are many health risks too. Like environmental degradation leads to increased pollutions, which directly affects the public health. The cost of healthcare rise and the productivity drops due to a sick workforce. Economic costs. The economic damage from the climate change, like natural disasters, agricultural losses, and rising sea levels, can ultimately outweigh any short term economic benefits. Destroying habitats and ecosystem means losing biodiversity, which is critical for ecosystem services like pollination, water purification, and disease control. Environmental degradation often hits the poorest communities the hardest, exacerbating social inequalities and leading to unrest. As part of the global community, countries have a duty to tackle environmental issues collectively. Short term gains can't justify ignoring broader impact on the planet. There is a viable path to balance economic growth and environmental protection. Investing in green technologies and sustainable practices can create jobs and drive economic growth without harming the environment. We have an ethical duty to preserve the planet for future generations. Destroying the environment for immediate economic gains is short-sighted and selfish. Increasingly, citizens demand environmental responsibility from their governments. Ignoring this can lead to loss of public trust and support. In summary, sacrificing environmental health for economic growth is not only reckless but also economically and socially unsound in long run. It's a short-sighted approach that overlooks the independence between a healthy environment and a sustainable economic prosperity. Thank you. থ্যাংক ইউ চয়ন ফর সাচ ডায়নামিক স্পিচ। এবার আমরা নেক্সট ডেকে নেব হট টিম থেকে শুভম জানা, ইসি ফার্স্ট ইয়ার। Good evening, everyone. I am Suvanjana, first year department. Today, I stand before you to argue that countries should prioritize economic growth even if it leads to environmental degradation. Today, I stand before you to first foremost, economic growth is the bedrock of national development. It drives job creation, lifts people out of poverty, and improves living standards. When the economics expand, governments can invest more in healthcare, education, and infrastructure, which leads to higher quality of life for all citizens. In essence, a thriving economy provides the resource necessary to tackle a myriad social issues. Moreover, the pursuit of economic growth can lead to technological advancement and innovations. These advancements often pave to way to more efficient and sustainable methods of production and consumption. For instance, economics grow, they can invest in research and development to create greener technologies and ultimately reduce environmental harm. Furthermore, history has shown that economic prosperity can environmentally lead to increased environmental consciousness. When people have secure livelihood and financial stability, they are more likely to care about the invest and environmental conservation. It's a cycle. Economic growth provides the means to address environmental issues more effectively in the long run. Additionally, in a globalized world, economic growth strengthens a country's position on the international stage.
It allows nations to become key players of a global market, attract foreign investments, and extract influence of international policymaking. The influence can be crucial in shaping global environmental standards and agreements. Lately, it's important to recognize the relationship between economic growth and environmental degradations is not a zero-sum game. With strategic planning and international cooperation, it is possible to balance economic progress and environmental preservation. Policies that promote sustainable development can be implemented, ensuring that economic growth does not come on expenses of our planet. Thank you. Thank you, Shubham, for such informative speech. নেক্সট আমরা এই গেস্ট টিম থেকে ডেকে নেব দেবজিৎ দাস ফ্রম ফার্স্ট ইয়ার মেকানিক্যাল। Hello, am I audible? Yes, Debojit, carry on. Good evening, respected judges and my fellow speakers. Today, I, Debojit Dash, from first year of Mechanical Engineering branch, stand firmly against the motion that countries should prioritize economic growth even if it leads to environmental degradation. While economic growth is essential for the progress of any nation, it cannot and should not come at the cost of the environment and our social well-being. Economic growth should indeed be a priority, but let's consider what happens when we ignore the environmental and social impacts. In many cases, this short-sighted focus leads to environmental degradation, which ultimately harms our quality of life, health, and even the economy we seek to grow. If economic gains are short-lived because we are exploiting our natural resources recklessly, then this growth becomes futile and self-destructive. For example, if we pollute our rivers, destroy forests, and compromise the air we breathe in the name of industrialization and growth, what kind of future are we creating? For instance, consider the recent development in Sikkim, where tunnels have been carved through hillsides to build railway tracks aimed at boosting tourism. While increased tourism may benefit the economy, these alterations to the landscape disturb local ecosystems instead of risk of landslide and permanently damage the area's natural beauty. Imagine if instead we invest in eco-friendly tourism solutions allowing both economic growth and environmental preservation. Another example comes from Ladakh, where locals are actively protesting to protect their unique environment from industrial harm. They understand the economic gain cannot justify the destruction of the land they rely on. Their activism shows that communities deeply connected to nature recognize the importance of sustainable development. India, being the world's most populous country, has a wealth of human resource and intellectual capacity. Instead of unsustainable growth, we can leverage this potential to lead the world in sustainable practices, harnessing innovation and technology to promote green solutions. With our collective creativity, we can build an economy that respects both nature and the people who depend on it. In conclusion, I would like to emphasize that every development comes at a cost, and often that price is paid by the environment. But this does not have to be the case. With determination, we can find ways to grow without degrading our planet. Economic growth and environmental protection are not mutually exclusive. They can go hand in hand if we choose to make it happen. Let us be mindful that we are having only one Earth, and protecting it should always be our priority. Thank you. That's all from my side. Thank you, Devajit, for such eloquent and punctual speech. And now we're calling from Ford team, Tiyasa Karok from first year electrical. I hope I am audible. Yes, Tiyasa, carry on. Good evening, everybody. Greetings to my respected seniors and wishes to all fellow debater. Myself, Tiyasha Karok from first year Electrical Engineering Department. I am presenting my debate in favor of the motion. India currently become a rapidly growing economy like China. It has experienced rapid economic growth with GDP growth rates average 7% over past decade.
in which states like Gujarat, Haryana, Karnataka has a massive role. Economic growth brings numerous benefits like increased employment, higher GDP, and better living standard. For example, as per Economic Times, China's GDP growth has an average of 6% annually since 2010. Similarly, India's infrastructure development has a significant role, improved urban connectivity and services. But yes, I can't deny that rapid economic growth often leads to environmental challenges such as pollution, loss of biodiversity, climate change, and resource depletion. As per The Hindu, cities like Beijing have reaccused hazardous levels while India faces severe water scarcity in urban area due to industrial growth. But here I have two questions in general perspective. Number one, if there is no food in the house, will anyone think of maintaining a good circumstances? And number two, the biggest slum in the world is Dharavi, which is in Mumbai, where 1,010,000 people live in just 2.39 square kilometer. Is it also nature friendly? I guess no. What all we need to raise our living standard, which is only possible by economic growth. Honorable esteemed members, परों को खोलना जरूरी है क्योंकि जमीन उड़ान देखता है जमाना पे बैठे क्यों आसमान देखे जब इरादा नेक हो तो कायनात भी साथ देता है a great quote by Yatin Duggal. Why I am bringing this quote here? Because India has already taken few initiatives like Clean India Mission, use of solar energy. To achieve sustainable development, countries need to adopt green technologies and environmental regulations. In my conclusion, I would like to add that transition to a green economy requires public-private partnership, known as PPP or 3P. We need to know the importance of integrated policies that addresses economics and environmental objects, ensuring a sustainable future to all. Thank you. Thank you, Sir Tiasa, for such expressive speech. Now we are calling from the against team Rupak Mahapatra from first year Civil Engineering Department. Am I audible? Yes. Carry on, Thank you. Rupak. We must not waste, we must not pollute, we must not overpopulate, we must respect the world in which we live. We have not doing so and the penalty is going to be enormous. Good evening. আমি রূপক মহাপাত্র কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র। এই অনলাইন ডিবেট কম্পিটিশনে উপস্থিত আমার বিচারক মণ্ডলী এবং আমার সিনিয়র দাদা দিদিদের শ্রদ্ধা জানাই এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আজকের বিতর্ক বিষয় কান্ট্রিজ শুড প্রায়োরিটাইজ ইকোনমিক গ্রোথ ইভেন ইফ ইট লিডস টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর এগেনস্টে আমি মতামত রাখছি। দেশের উন্নতির স্বার্থে পরিবেশের অবনতি শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটাতে গুরুতর অর্থনৈতিক পরিণতি রয়েছে। জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং দূষণের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয়, কৃষি উৎপাদনশীলতা হ্রাস পায় এবং স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করে যে পরিবেশগত অবক্ষয় বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় 6.5 ট্রিলিয়ন খরচ করে। পরিবেশগত সুরক্ষার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে আমরা দীর্ঘমেয়াদ আমাদের অর্থনৈতিক লাভকে হ্রাস করার ঝুঁকি নিয়ে থাকি। আমি আমার বিপক্ষ দলকে জিজ্ঞাসা করছি, এ কেমন উন্নতি যেখানে পরিবেশের জন্য আমরা বেঁচে আছি, সেখানে আমরা আমাদের নিজেদের উন্নতির স্বার্থে পরিবেশকে ধ্বংস করে চলেছি। প্রত্যেক দিন প্রায় 41 মিলিয়ন গাছ কেটে চলেছি। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রত্যেক 10 বছরে নর্থ পোলের আর্কটিক রিজিয়নে 12.2% গতিতে বরফ গলে জল হচ্ছে, যার ফলে প্রত্যেক বছর 0.13 ইঞ্চি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং সারা বিশ্বে অনেক দ্বীপের বিনাশ ঘটিয়েছে। সবাইকে মনে করিয়ে দিই, প্রকৃতি আমাদের 6 বছর সময় দিয়েছে। 2030 পর্যন্ত যদি আমরা আর্কটিক রিজিয়নের বরফ না জমাতে পারি, তাহলে গত 30 বছরে যত টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে তা এক বছরে বৃদ্ধি পেতে থাকবে। এখন ভারতের জিডিপি 3.89 ট্রিলিয়ন, কিন্তু দিল্লিতে জলসেচ, কাশ্মীরে এবছর হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছে, বেঙ্গালুরুতে এমন অবস্থা যে মানুষ মলে গিয়ে স্নান করছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের 2023 সালের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্টের তথ্য অনুসারে
বায়ু দূষণ দিল্লির বাসিন্দাদের জীবন প্রায় 11.9 বছর কমিয়ে দিয়েছে। এ কেমন উন্নতি যেখানে মানুষ তার জীবনের আয় কমিয়ে দিচ্ছে। পরিশেষে বলবো, পরিবেশ সুরক্ষার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া একটি মিথ্যা দ্বিধা। আসুন আমরা এমন একটি পথ বেছে নিই যা পরিবেশের সুরক্ষার সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখে, সবার জন্য একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে। থ্যাংক ইউ। ধন্যবাদ রূপক, একটি সুন্দর তথ্য সমৃদ্ধ এবং আবহাওয়া বক্তৃতার জন্য। এবার আমরা ডেকে নিচ্ছি ফর টিম থেকে দিয়া ঘোষ, সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল। Hello, am I audible? Yes, Dia, carry on. Hello. Okay. Price is what you pay, value is what you get. A famous quote said by Warren Buffett. Good evening, everyone. Myself Dia Ghosh from Second Year Electrical, and tonight I'm going to debate on an important topic. Countries should prioritize economic growth even if it leads to environmental degradation, and I am standing for the motion. All right. So what is economic development? As explained by Prof. Medier and Bladwin, economic development is a process by which an economic's real national income increases over a long period of time. For example, let's talk about the world's biggest economy right now, which is USA. So apparently the process of opening world's market and expanding trade in 1934 and pursuing it since the Second World War has apparently caused success. And America, we have Russia right after that. And these three countries have one thing in common, is their strong economy. Okay. So now if we talk about like a country with the weakest economy, for example, Yemen is right now facing a very tough economic condition. And so like what about environmental degradation? I mean, considering the economic condition, like Yemen must have very less development or industrialization, the other possible factors as said by the opposing team. But the irony is, Yemen is right now facing a severe environmental degradation. Okay, and not only Yemen, many other countries underdeveloped economies also facing severe economic environmental condition. And do you guys know like why it is happening? What is the reason behind it? Well, it's because when a country is economically underdeveloped, aka poor, then the people of the country actually spend more time on thinking how would they survive another day, what would they eat, rather than thinking what would protect the environment. In fact, like we are very lucky right now that India has made this much progress right now, and we are blessed with this proper education to debate about this topic. I mean, also like all other factors from the world national level is also should be in the consideration. For example, like take a look at Pakistan. The country is going bankrupt right now, even though India and Pakistan both has their freedom around the same time only. I mean, to understand it all better, let me bring forward some scientific data like the environmental Kuznets curve, which is EKC. So like EKC states that with the subsequent development in economy, minimal environmental degradation is followed in the initial states. But after the optimal economic development, the quality of the environment begins to increase rapidly as more efforts and wealth is spent to tackle this issue. For example, United Kingdom. Also, as told by John F. Kennedy, the problems of the world cannot be possibly solved by skeptics or cynics whose horizons are limited by the obvious realities. We need men who can dream of things that never were. I mean, to survive and make a stance in the world's economic scene, we need progress and we need development. Also mentioned in Gita that which seems like a poison at first but tastes like a nectar in the end is said to be happiness in the mood of goodness, and it is generated by the pure intellect that is situated in self-knowledge. Thank you, everyone. ধন্যবাদ দিয়া, একটি জ্বলন্ত বক্তৃতা শুনলাম আমরা দিয়ার কাছ থেকে। এবার আমরা যাব এগেইনস্ট টিমের থেকে ডেকে নেব দেবজিৎ সরকার ফ্রম ফার্স্ট ইয়ার সিএসসি। If we allow our mountains to die, rivers will die, forest will die, agriculture will die, and eventually humanity will die. These are the words from Phuntsuk Wangroo, a real Phuntsuk Wangroo, Sonam Wanchuk sir. Good evening, the respected judges, seniors, and my fellow batchmates. Myself Devojit Sarkar, first year CSC, and today I stand over here to present my views in against the favor of the
topic, countries should prioritize economic growth even if it leads to environmental degradation. While economic growth is essential, we must not ignore the cost of which it often comes. Prioritizing economic growth at the expense of our environmental is a dangerous path that sacrifices long-term sustainability for short-term gains. It's a ticking time bomb with devastating impacts on human health, biodiversity, and our very survival. When we ignore environmental concerns in favor of economic growth, we are merely accumulating debts for future generations to pay. Let me show you some data. In 2020, for the illegal deforestation, cattle ranching, global climate change, and effects of El Nino caused major fire in Amazon rainforest that leads to destroy 8,550 kilometer forests, almost 2.5 billion trees, and 14,000 animal species. According to India Times, groundwater shortage in Delhi because of city's major water source Yamuna becoming highly ammoniated. Yamunate এই কারণে toxic FOMO দেখা যাচ্ছে. According to the Hindu reports, Kashmir records highest temperature 36.3 degrees Celsius in Srinagar after 25 long years amid heat wave. According to reports of Indian Meteorological Department, average temperature in Bengaluru যেটা মেতে 33 থেকে 35 ডিগ্রি থাকে সেটা এই বছর বেড়ে 42 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে. According to reports, there are almost 120 heat wave days in 2023, but this year there is almost 536 heat wave days, which almost five times higher than the previous. According to study of Lancet, in between 2004 to 2021, heat-related deaths increased by 55% because of climate change and all. সামারে এই বছর যেখানে দিল্লিতে টেম্পারেচার প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে অপরদিকে 2000 কিলোমিটার দূর আসামে বন্যা। এই বছর এল নিনো এতটাই ডিলে হয়ে গেছে ভারতে, যার জন্য আসামে অনিয়ন্ত্রিত বন্যা দেখা যায়। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস অফ ওয়ার্ল্ড মিটিওরোলজি অর্গানাইজেশন, এই বছর এল নিনো প্রভাব 5 গুণ বেড়েছে আগের বছর তুলনায়। According to the reports of Council of Emergency, Environment and Water 2020, study shows number of districts যেটা সাইক্লোনদের অ্যাফেক্টেড হয় 2005 সাল থেকে সেটা 3 গুণ বেড়ে গেছে। সাইক্লোন ফ্রিকোয়েন্সি আগের তুলনায় বেড়ে গেছে। আগে সাইক্লোন যে পোস্ট মনসুনে আসতো, এখন সেটা প্রি মনসুনে আসা চালু হয়েছে। উদাহরণ 2020 সালের আমফান। True progress comes from balance, a balance between development and preservation, between profit and protection. Our nation is in climate emergency. In my view, with enlightened design, sustainability management, and cutting-edge technology, we can make economic growth without degrading our environment. Thank you. ধন্যবাদ দেবজিৎ। একটি তথ্য সমৃদ্ধ বক্তৃতা না বক্তৃতা সমৃদ্ধ তথ্য কিছু বলা যায় না। ধন্যবাদ দেবজিৎ। এবার আমরা ডেকে নেব ফর টিম থেকে শুভম সাহা, ফার্স্ট ইয়ার সিএসসি। Good evening to judges, my all respected seniors and fellow batchmates. Myself Shubham Saha, first year CSE. আমি ফর দ্য মোশনে বলতে চাই, প্রথমেই আমি বলবো পরিবেশের ক্ষতি হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ালে তাৎক্ষণিকভাবে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধির সুযোগ তৈরি হয়, যার ফলে দরিদ্র মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটে। আয়ের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি হয়, যা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় সরকারকে আরও বিনিয়োগ করতে সাহায্য করে। এছাড়াও দিনের পর দিন যে বেকারত্ব বেড়ে চলেছে তা কমানো সম্ভব হয়ে উঠবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করে, যা নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক হতে পারে। এছাড়াও বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশগুলিকে প্রবৃদ্ধির ওপর নজর দিতেই হবে। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত এসবিআই এর গবেষণা অনুসারে 2022-23 সালে দেশে দারিদ্র্যের হার 4.5 থেকে 5% নেমে এসেছে। এছাড়াও গৃহস্থলীর খরচের সমীক্ষার তথ্য থেকে জানা যায় যে গ্রামীণ দারিদ্র্য 2011-12 সালে 25.7% থেকে 7.2% নেমে এসেছে এবং শহরে দারিদ্র্য এক দশক আগের তুলনায় 4.6% নেমে এসেছে, যা একমাত্র সম্ভব হয়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে। আমরা যদি একটু তথ্যের উপর নজর দিই তাহলে দেখতে পাবো, প্রথমত 37 বছরের দীপক গৌড়, যিনি 2012 সাল থেকে এখনো পর্যন্ত 600,000-এরও বেশি গাছ লাগিয়েছেন। দ্বিতীয়ত পামেলা এবং অনিল মালহোত্রা, ভারতের প্রথম এবং একমাত্র ব্যক্তিগত অভয়ারণ্য সাই স্যাংচুয়ারির প্রতিষ্ঠাতা। তারা কর্ণাটকের কোডাগু জেলায় পরিত্যক্ত জমিকে কৃষি জমিতে রূপান্তরিত করেছে। তাদের তৈরি জঙ্গলটি 300 একর জুড়ে বিস্তৃত চিত্তাকর্ষক বিস্তৃতি।
তৃতীয়ত কপিল শর্মা, যিনি একজন সফটওয়্যার ডেভেলপার, সারা ব্যাঙ্গালোরতে 35,000-এরও বেশি চারা রোপণ করেছেন। তার লক্ষ্য 2030 সালের মধ্যে ভারতে 2 মিলিয়ন হেক্টর জমি পুনরুদ্ধার করা। তাই আমার বিপক্ষ দল কোনোভাবেই বলতে পারবে না যে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়াও টেকসই উন্নয়ন এমন একটি মডেল যেখানে পরিবেশ রক্ষা করেও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব। উদাহরণস্বরূপ, বায়ুশক্তি ও সৌরশক্তির ব্যবহার কর্মসংস্থান করেছে এবং জীবাশ্মের ওপর থেকে ধীরে ধীরে নির্ভরতা কমাচ্ছে। এমনকি আজকে আমরা যে এই অনলাইন ডিবেট কম্পিটিশনের অংশ হতে পারছি, সেটিও কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলেই সম্ভব হয়ে উঠেছে। বিপক্ষ দলের বক্তারা বোঝাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে পরিবেশের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি, জাপান, টয়োটা, হুন্ডা, সুজুকি বিভিন্ন কোম্পানির গাড়ি তৈরি করে। এই গাড়িগুলি জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব, যা বিশ্বব্যাপী সুপরিচিত। আমি আরও বলতে চাই, 1960 সালের 22 মে ভালদিভিয়া ভূমিকম্পের ফলে যখন উঁচু উঁচু সুনামির সৃষ্টি হয়েছিল, তখন জাপান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জাপান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ায় আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে উন্নতম দেশের মধ্যে জাপান একটি, যেখানে আমাদের দেশ ভারত এখনো অনেক পিছিয়ে। সবশেষে আমি এই বলবো যে দেশগুলি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব না দিত, তাহলে 2020 সালের মহামারী কোভিড-19-এর মোকাবিলা করতে আমরা ব্যর্থ হতাম এবং একভাবে বললেই চলে পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। তাই আমার মতামত, দেশগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়া উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ শুভম, একটি সুন্দর ও স্পষ্ট বক্তৃতা আমরা শুনতে পেলাম শুভমের কাছ থেকে। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের লাস্ট পার্টিসিপেন্ট ফ্রম এগেইনস্ট টিম, সুমৌলি ব্যানার্জি ফ্রম ফার্স্ট ইয়ার ইসি। এখানে উপস্থিত আমার সমস্ত জাজেসদেরকে এবং আমার সিনিয়র দাদা দিদিদেরকে সম্মান এবং শ্রদ্ধার্ঘ জানিয়ে, আর আমার সমস্ত ফেলো ব্যাচমেটসদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে বলে রাখি যে আজকে আমাদের বক্তব্য বিষয় সম্পর্কে অনেকক্ষণ ধরেই আমার বন্ধুরা, আমার সিনিয়র দাদা দিদিরা অনেক কিছু বললেন। তো আমি বলবো যে অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যই একটি দেশের উন্নতির মূল মাপকাঠি, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে আমাদেরকে পরিবেশের কথাটাও কিন্তু মাথায় রাখতে হয়। কারণ সর্বোপরি একটা জিনিস আমরা ভুলে যেতে পারি না, যে আমরা পরিবেশেরই জীব, আমরা পরিবেশেরই সৃষ্ট একটা সৃষ্টি। তাই আমাদের সৃষ্টিকর্তাকে, অর্থাৎ আমাদের আমরা যেখান থেকে উৎপত্তি লাভ করেছি সেই বেসটাকে, সেই রুটটাকে কখনো ভুলে গেলে চলে না। তাই পরিবেশকে কখনো ভুলে যাওয়া যায় না। অর্থনৈতিক উন্নতি যেটা সমস্ত জায়গাতে আমরা পড়ে আসছি, শুনে আসছি, সেটা অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে দরকার এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, যেটাকে আমরা পরিবেশকে সুন্দরভাবে বাঁচবো। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যাতে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারি, আমরা যাতে একটা দূষণ মুক্ত, ভালো বসবাসযোগ্য একটা পৃথিবী উপহার দিতে পারি, এবং ভবিষ্যতেও যাতে এই অর্থনৈতিক উন্নতির প্রসার যেন আমাদের কোথাও যেন আটকে না যায়, কোথাও যেন থেমে না যায়, সেই জায়গাটা ভাবার জন্য আমাদেরকে কিন্তু পরিবেশের দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুমৌল একটি সুন্দর বক্তব্যের জন্য। এবং সুমৌলির বক্তৃতার সাথে আমাদের প্রথম রাউন্ড, স্পিচ রাউন্ড এর সমাপ্তি হলো। এবার আমাদের পরবর্তী রাউন্ড কোশ্চেন অ্যান্সারিং রাউন্ড। কোশ্চেন অ্যান্সারিং রাউন্ডের আগে আমি সবাইকে একটু আমাদের যে রুলস আছে সেই সম্বন্ধে আরো একবার জানিয়ে দিতে চাই যে প্রত্যেকটি টিম থেকে প্রত্যেকজনকে একবার করে চান্স দেওয়া হবে একটি করে কোশ্চেন করার জন্য, এবং তার বিপক্ষ টিম থেকে সেই কোশ্চেনের উত্তর দেবে যে কোনো একজন। ওকে, আর এই কথাটাও বলে রাখা উচিত যে কোনো রকম পার্সোনাল অ্যাটাক এখানে অ্যালাউড নয়, ঠিক আছে? সো সুপ্রকাশ দা এন্ড চন্দন দা, তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা বলতে পারো, অ্যান্ড তারপরে আমরা সেকেন্ড রাউন্ড স্টার্ট করে দেবো। ওকে দাদা। আচ্ছা, আমাদের সেকেন্ড রাউন্ডে প্রথমে আমরা ডেকে নিচ্ছি ফর টিম থেকে অভিজিৎ চক্রবর্তী ফর দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য সেকেন্ড রাউন্ড, আওয়ার কোশ্চেন অ্যান্সারিং রাউন্ড। অভিজিৎ দা, তোমার কোশ্চেন। হ্যালো,
হ্যাঁ, সো হ্যাঁ দাদা। আমার প্রথম কোশ্চেন হচ্ছে এগেইনস্ট টিমের রূপক মহাপাত্রকে। আহ, রূপক, তুমি একটা তথ্য মেনশন করেছিলে আর্কটিকের আইস গলে যাওয়ার। তো তুমি কি এটা জানো যে আর্কটিকের আইসটাকে যাতে রিফ্রিজ করা হয়, ওখানে রাশিয়ার একটা কোম্পানি ওটার পিছনে 2 বিলিয়ন মানে অভিজিৎ দা ইউএসডি একটু থামিয়ে দিচ্ছি। আহ সুপ্রকাশ দা, এই নাম বলে এটা কি অ্যাকসেপ্ট করা হবে? জানতাম না। না, কোশ্চেনটা টিমের থাকুক, কিন্তু মানে যে উল্লেখ করেছে শুধু তার নামটা উল্লেখ করা যেতে পারে। আচ্ছা দাদা, ঠিক আছে। না, তবে এরি চান্স এই, কোশ্চেনটা মানে হ্যাঁ অভিজিৎ দা, তুমি প্রথম থেকে আবার স্টার্ট করতে পারো, তবে এটাই সাজেশন যে যতটা পারো এবং বাকি যারা আছে যতটা পারিস, সবাই এই যে নাম বলে এই ডাইরেক্ট এটা একটু যাতে এড়িয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করিস বা করো। ঠিক আছে অভিজিৎ দা, ক্যারি অন। ঠিক আছে। আমার এগেনস্ট টিমের পক্ষে একটাই কোশ্চেন যে ওখানে একজন ওদের মানে আমার অপোনেন্ট বলেছিল যে আর্কটিকের আইস গলে যাওয়ার একটা তথ্য আছে। তো এবার আর্কটিকে যে আইসটা গলে যাচ্ছে ওটার পিছনে রাশিয়া $2 বিলিয়ন একটা কোম্পানিকে টাকা দিয়েছে যে 6 বছরের মধ্যে রিফ্রিজ করার জন্য। তো এই টাকাটা কি করে আসতো যদি প্রথম থেকে ওরা এনভায়রনমেন্টের পিছনেই মানে কেয়ার করতো আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা না করতো? আমার এটাই বক্তব্য। এগেন্স্ট টিমের কাছে কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। আমি কারো অ্যান্সার দিতে কোনো পারি? ডাউট নেই? আমি অ্যান্সার তো দিতে পারি? কে অ্যান্সার দিতে চায় ফ্রম আমি এগেন্স্ট রূপক টিম? মহাপাত্র। না, হ্যান্ড রেজ। ওকে ওকে। আচ্ছা, সো তোদের তিনজনের মধ্যে তোদেরকে ডিসিশন নিতে হবে হু ওয়ান্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। রূপক দাদা, চয়ন, আমি কি অ্যান্সার দিতে পারি? চয়ন, আমার মনে হয় রূপকই দিক। ঠিক আছে। আচ্ছা, তো রূপক। হ্যাঁ, আমি বলছিলাম এই রাশিয়া খরচ করেছে ঠিক আছে, কিন্তু অনেক টিমই গঠন হয়েছে ফ্রিজ করার জন্য, কিন্তু এখনো সেরকম পদ্ধতিতে কোনো ফ্রিজ করে ওঠা হয়নি ওই বরফটা। এবারে ভবিষ্যতে যদি এই 6 বছরের মধ্যে আমরা যদি ফ্রিজ করতে না পারি, তাহলে এই মানে গত 30 বছর ধরে যে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে তা 1 বছরে বৃদ্ধি পাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন কিন্তু সেরকম কোনো ফ্রিজ করার পদ্ধতি এখনো বের করতে পারেনি কোম্পানিগুলো। অ্যাকচুয়ালি আমি বলতে চাই এটাতে যে ফ্রিজ করার না প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। দাদা, সেটা জাজেসরা ডিসিশন নেবে, আর কোনো রকম কাউন্টার কোশ্চেন বা কাউন্টার কিছু নেই। তো সুপ্রকাশ দা, অভিজিৎ দা কি এই কোশ্চেনটা আমরা নেব না আমরা এগিয়ে যাব? না না, কাউন্টার কোশ্চেন নেই। আচ্ছা, তো আমরা এগিয়ে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনের দিকে। সেকেন্ড কোশ্চেন হবে ফ্রম এগেন্স্ট টিম, সায়ন মুখার্জি। সো আমার কোয়েশ্চেনটা হলো যে আমাদের যারা ফর টিমের যারা ছিল, মানে যারা আমাদের এগেনস্টে ছিলেন, তাদের জন্য আমার কোয়েশ্চেন হবে যে আমরা কোনোবারই বলছি না যে ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার নেই। অবভিয়াসলি ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার আছে, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট ইন কস্ট অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন সেটা আমাদের দরকার নেই। কারণ আজকে যদি কারোর কাছে প্রচুর টাকা থাকে কিন্তু খাওয়ার জন্য কোনো সবজি না থাকে বা অন্য কিচ্ছু না থাকে ডিউ টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, তাহলে সেই টাকাটা নিয়েও কিন্তু কোনো লাভ নেই। আজকে আমরা ট্রাই টু মেক বাইরে ইউর কোশ্চেন শর্ট, চয়ন। ওকে, তো আমার এটাই কোয়েশ্চেন যে আমাদের কি করা উচিত তাহলে, যদি কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার, বাট নট বাই বাই ডিগ্রেডিং দ্য এনভায়রনমেন্ট। কারণ এনভায়রনমেন্ট ডিগ্রেড করলে আমাদের এরকমই একদিন অবস্থা আসবে যে আমাদের প্ল্যানেটে থাকার যোগ্য হবে না। তো আমি জিজ্ঞাসা করতে চাই তাদেরকে কি আপনাদের কি টেক এটাতে? আচ্ছা, ফর টিমের কাছে কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ, কারো সমস্যা নেই? তো হু ওয়ান অ্যান্সার? অনলি অভিজিৎ দা। ওকে অভিজিৎ দা, ক্যারি অন। আর So, সবাই
সবাই কোশ্চেনের অ্যান্সার যখন করবে তখন সবাই তাদের নিজেদের নাম আর ডিপার্টমেন্টটা বলে স্টার্ট করবে। ওকে অভিজিৎ দা, স্টার্ট করো। So I am Abhijit Chakrabarty from 4th year ECE department. তো আমার এটাই জিজ্ঞেস করার আছে, যখনই কোনো এনভায়রনমেন্টাল মানে না ড্যামেজ করে কোনো প্রসেস করা হয়েছে, সেই প্রসেসগুলো কস্টিং আর যেগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হালকা এনভায়রনমেন্টকে ড্যামেজ করা হয়েছে বা বেশিও ড্যামেজ করা হয়েছে, সেখানে কস্টিং এর একটা ডিফারেন্স আছে। ওই কস্টিংটার জন্যই প্রথমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা দরকার, না হলে ওই টাকাটাই আসবে না যে গাছপালার জন্য, যে সিম্পল গ্রো করার জন্য যে বেসিক রিকোয়ারমেন্টস যা কস্টিং আছে সেটাই তো আসবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী কোশ্চেনের দিকে। পরবর্তী কোশ্চেন ফ্রম ফর টিম শুভম জানা। শুভম জানা, ইসি ফার্স্ট ইয়ার ফ্রম দ্য ফর টিম। হ্যাঁ, আমি শুভম জানা, ইসি ফার্স্ট ডিপার্টমেন্ট থেকে বলছি, আমার প্রশ্নটা হচ্ছে, যে ব্যক্তিরা খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হন বা পুষ্টিকর খাবারের অ্যাক্সেস নিয়ে লড়াই করেন, তারা কিভাবে পরিবেশগত স্থায়িত্বের অবদান রাখতে পারেন? কোশ্চেনটা এটাই। আচ্ছা, এগেইনস্ট এর কাছে কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেনটা আরেকবার পারলে বলো। আরেকবার একটু ক্লিয়ার। যে ব্যক্তিরা খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হন বা পুষ্টিকর খাবারের অ্যাক্সেস নিয়ে লড়াই করছেন, এখন অনেক আফ্রিকা বা মানে সাউথ আফ্রিকার অনেকেই, আমেরিকান অনেকেই তো এই খাবার নিয়েই করছেন, তারা কিভাবে খাদ্য নিরাপত্তা বা সীমিত খাদ্য, তারা কিভাবে এই পরিবেশগত স্থায়িত্বটাকে অবদান করবে? কোশ্চেন ক্লিয়ার এগেইনস্ট এর কাছে? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। Okay, who wanna answer the question from against him? So, Devojit, Rupak. Okay, you have to Rupak, you have to give an answer already. So, Devojit, answer. আচ্ছা, ও যেটা কোশ্চেন করলো যে যেসব দেশ এখনো পিছিয়ে আছে তারা মানে পরিবেশের দিকে তাদের নজর দেওয়ার কি দরকার, কারণ তাদের কাছে পরিমাণ মতো খাবারই নেই। তো আমি ওকে বলতে চাই যে আজ থেকে 1000 বা আরো অনেক বছর আগে, মিলিয়ন্স অফ বছর আগে, তখনও লোকের কাছে টাকা ছিল না, কিন্তু তখনও লোক তাদের জীবন বাসন করেছে, তারা বেঁচে আছে, তারা তখন বেঁচেছে জন্যই আমরা এখন বেঁচে আছি। তো তারা তখন থেকে পরিবেশটাকে ক্ষতি করেনি জন্য আমরা এখন পরিবেশটাকে উপভোগ করতে পারছি। তো আমি যদি ওর কথা হিসেবে ধরি যে এখন আমরা পরিবেশকে ক্ষতি করি, তাহলে আমার মনে হয় পরিবেশ ক্ষতি করলে সব থেকে বেশি ক্ষতি বা প্রভাব পড়বে সেই দরিদ্র লোকের উপরই। কারণ যদি আজ কিছু একটা বড় হয়ে যায় আমাদের দেশে, কোনো পরিবেশ ঘটিত ড্যামেজ হয়ে যায় বা বন্যাই হয়ে যায় ধরা যাক, তাহলে বড় লোকরা তো তাদের 4 তলা বিল্ডিং এ বসে থাকবে, তাদের কাছে জল যাবে না, কিন্তু সেই সব গরিবরাই এফেক্ট হবে, যাদের কাঁচা বাড়ি, তারাই এফেক্ট হবে খুব বেশি পরিমাণে। তো সেই সব গরিবরাই এফেক্ট হবে। তাই আমার মনে হয় পরিবেশকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ। আমরা এগিয়ে যাচ্ছি চতুর্থ কোশ্চেনে। আমি বলতে চাই যে যদি না, কোনো কাউন্টার কোশ্চেন নেই শুভম। ঠিক আছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের চতুর্থ কোশ্চেনের দিকে। আমরা আমাদের এগেইনস্ট টিম থেকে সেকেন্ড কোশ্চেন নেব। ফ্রম দ্য এগেইনস্ট টিম আমরা ডেকে নিচ্ছি দেবজিৎ সরকার। ইওর কোশ্চেন প্লিজ। তো আমার কোশ্চেন হচ্ছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য যেসব প্রাকৃতিক দুর্যোগ হয়, অথবা যদি বলি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য ক্লাইমেট চেঞ্জের জন্যও যেসব প্রাকৃতিক বিপর্যয় হয়, ন্যাচারাল ডিজাস্টার্স হয়, এবং যেসব হেলথ ক্রাইসিস হয়, তার জন্য যা খরচা হয়, তাতে কি আমাদের ইকোনমিতে প্রভাব ফেলে না? কোনো রকম প্রভাব পড়ে না? বন্যাই ধরে নিই, কোনো একটা এক্সাম্পল নেই, বন্যা হয়েছে, তো তাতে কি আমাদের ইকোনমিতে প্রভাব পড়ে না? সেটাই আমার কোশ্চেন ফর টিমের কাছে। কোশ্চেন ক্লিয়ার ফর টিমের কাছে? আচ্ছা, হ্যাঁ, দেবজিৎ রিপিট আমি দ্য যেটা কোশ্চেন প্লিজ। বলছিলাম
যদি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনকে আমরা প্রায়োরিটি না দেই এবং ইকোনমিকে বুস্ট করি, তাহলে যেসব এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য, ক্লাইমেট চেঞ্জের জন্য যেসব ন্যাচারাল ডিজাস্টার্স হবে এবং যেসব হেলথ ক্রাইসিস হবে, তার জন্য যা খরচা হবে এবং যা যা ক্ষয়ক্ষতি হবে, তাতে কি আমাদের ইকোনমিতে কোনো প্রভাব পড়বে না? কোশ্চেন ক্লিয়ার? ফর টিমের কাছে কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হু ওয়ান আনসার? দিয়া, রাইট? ওকে, দিয়া, ক্যারি অন। আমাদেরকে যে কোয়েশ্চেনটা করলো যে আমাদের ফার্স্টে নিজের নেম এন্ড ডিপার্টমেন্ট প্লিজ। আচ্ছা, আমার নাম দিয়া ঘোষ, আমি সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল থেকে। তো যেটা কোয়েশ্চেন করলো যে প্রাকৃতিক দুর্যোগের জন্য কি আমাদের মানে ইকোনমিকে কোনো প্রভাব ফেলে না। তো আজকে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে যেমন বন্যা, এই বন্যাতে কিন্তু বহু মানুষের ঘর বাড়ি সবকিছু কিন্তু ভেসে যাচ্ছে, এবং সেই সব মানুষদেরকে আমাদেরকে বাঁচানোর, মানে ওই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য আমাদের বিভিন্ন রকম বন্যা ত্রাণ ইত্যাদি দিয়ে তাদেরকে সাহায্য করা হচ্ছে। শুধুমাত্র বন্যাও নয়, আজকে যে আমাদের আর্থকোয়েক বা এইসব হচ্ছে, সেগুলো কিন্তু আমরা এইসব বুঝতে পারছি যে হ্যাঁ, আজকে আমাদের এই টেকনোলজিটা এতটা ডেভেলপমেন্ট হয়েছে বলে কিন্তু আমরা বুঝতে পারছি। তাছাড়া হ্যাঁ, এরপর আমাদের কাছে সেই অর্থটা আছে বলেই আজকে আমরা ওদেরকে আমরা এতটা সাহায্য করতে পারছি, যেসব এনভায়রনমেন্টাল যেসব প্রবলেমস গুলো দেখা দিচ্ছে। তাছাড়া আজ থেকে বহু বছর আগে এই যেটা বলছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণেই প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সেটা কিন্তু নয়। আজ থেকে কিন্তু বহু বছর আগে একটা মেটেরিয়াল শাওয়ার কিন্তু মানে ডাইনোসরকে শেষ করে দিয়েছিল। তাছাড়া আরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আগেও হয়েছে, ঠিক আছে? তখন কিন্তু আমাদের ইকোনমি এত ভালোও ছিল না বা এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও ছিল না, কিন্তু তখনও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হতো। যেমন ৭৬-এর মনবন্তর, যেখানে বহু মানুষ কিন্তু খেতে না পেয়ে মারা গেছে। এটা তো আমাদের বেঙ্গল সব থেকে বড় মানে এটার প্রমাণ। বেঙ্গল দেখেছে আমাদের কতটা দরকার বস্ত্র, অন্ন এবং আর্থিক সাহায্যের কতটা দরকার, সেটা আমরা বেঙ্গল নিজে দেখেছে। তো আমাদের ইন দ্য এন্ড কিন্তু আমাদের অর্থনৈতিক সাহায্য সব দিক থেকে দরকার। অর্থ থাকলেই আমরা হয়তো বেঁচে থাকতে পারবো, এটাই বাস্তব। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কি কিছু এবার বলতে আমরা পারি? না, অ্যাকচুয়ালি কোনো রকম কাউন্টার কোশ্চেন বা তো অ্যালাউড নয়। আচ্ছা, ঠিক আছে। তাও আমরা সুপ্রকাশ দা। ওকে, সো আমরা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। ফ্রম দ্য ফর টিম, তিয়াশা কারক, ইয়োর কোশ্চেন প্লিজ। One of my fellow debater from against team point out that environmental degradation leads to public health risk. Currently, we are living in second standard medical system. My question is not economic growth necessary to improve our health system? Question clear? Probably it was not audible. Yes, sir, please repeat your question. একটু রিপিট করো। Okay. My fellow debater from against team point out that environmental degradation leads to public health risk. We currently living in a second standard medical system. So my question is not economic growth necessary to improve our health system? Question clear? Clear. Against team? Who want to answer from against team? Dia, please raise down your hand. I want to answer. Dia, please down your hand. Dia, am I audible? নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে, মন ডাউন করা যাচ্ছে না। Okay. So who want to answer from the against team? আমি অ্যানসার করতে চাই, চয়ন মুখার্জি। Okay, Chayan, carry on. So myself, Chayan Mukherjee from first year CSE. So হেলথ কেয়ার ইমপ্রুভ করার জন্য যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আনতে হবে, এর তো কোনো মানে নেই। আমরা হেলথ কেয়ার ইমপ্রুভ করতেই পারি উইদাউট এনি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আগেন আমি বলছি যে আমাদের টেকটা এটা একেবারেই নয় যে আমাদের
ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার নেই, অবভিয়াসলি দরকার আছে, বাট নট বাই ডুইং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। সো যদি এনভায়রনমেন্টও ভালো থাকে আর তার সঙ্গে যদি হেলথ কেয়ারও ভালো হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট কম্বিনেশন। সো দিস ইজ মাই অ্যান্সার। ধন্যবাদ চয়ন। এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী কোশ্চেনের জন্য ফ্রম এগেনস্ট হিম, রূপক মহাপাত্র। ইয়োর কোশ্চেন প্লিজ। Am I audible? Yes, carry on. শিকাগো বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী দিল্লির বাসিন্দাদের দিল্লির বায়ু দূষণের ফলে এখন তাদের বাসিন্দাদের জীবন প্রায় 11.5 বছর বা 12 বছর জীবন আয়ু কমে গেছে। আমার কোশ্চেন হচ্ছে, মানুষের আয়ু কমিয়ে কি কোনো দেশের ইকোনমিক গ্রোথ করা কি ঠিক? Question clear, everyone? From the first team? আরেকবার রিপিট করতে পার প্লিজ। Please repeat the question, Rupak. ঠিক আছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুযায়ী দিল্লির বায়ু দূষণের ফলে দিল্লির বাসিন্দাদের জীবনায়ু প্রায় 12 বছর কমে গেছে। আমার কোশ্চেন হচ্ছে, মানুষের আয়ু কমিয়ে কি কোনো দেশের ইকোনমিক গ্রোথ করা ঠিক? Question clear for team? Yes. Who wanna answer? Please raise your hand. Except Abhijit Da and Diya Ghosh. Tiyasa Karok, carry on. I am Tiyasha Karok from first year electrical engineering department. তো আমার বক্তব্য এই যে ভারতের ইকোনমিক ক্যাপিটাল বলা হয় ব্যাঙ্গালোরকে, যেখানে প্রত্যেক 3 মিটারের মধ্যে প্রায় 2 থেকে 3টে ফ্ল্যাট থাকে, যেটা আমাদের ইকোনমিক ক্যাপিটাল হিসেবে গণ্য করা হয়। তো সেখানে বেসিক্যালি মানুষের লিভিং স্ট্যান্ডার্ডের জন্য সব থেকে বেশি পরিষেবাযুক্ত এবং সব থেকে বেশি পছন্দের বা বসবাস জায়গা হিসেবে সেটা পয়েন্ট আউট হয়েছে। যেখানে দিল্লিতে বায়ু দূষণের মেন কারণ অবভিয়াসলি যানবাহনের ধোঁয়া হতে পারে, কিন্তু তার সাথে দিল্লির অবস্থান, দিল্লি একটা চরমভাবাপন্ন জলবায়ুর এলাকার মধ্যে রয়েছে এবং WHO